দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে উত্তেজনা, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক, এবং ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন। শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন এমন খবরে সয়লাব সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম। এছাড়া সেনাপ্রধানের বক্তব্য, হাইকোর্ট থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ পড়ানোর আদেশ, বিএনপির পক্ষ থেকে 3 উপদেষ্টার পদত্যাগের দাবিসহ বেশ কিছু ইস্যুতে বেশ গরম রাজনৈতিক অঙ্গন। দর্শক, প্রধান উপদেষ্টার পদত্যাগ ভাবনা, এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? এই প্রশ্নের উত্তর জানবো আমরা জনাব আনিস আলমগীরের কাছ থেকে। আচ্ছা, প্রথমত হচ্ছে ওনার যে পদত্যাগ ভাবনা, এটা আমরা পত্রিকায় দেখেছি, কিন্তু এটা অফিসিয়াল কোনো ভাষণ নাই। ওনার যে মিডিয়া টিম তারাও বলে নাই যে, বা আমরা ওনার কাছের কোনো কর্মকর্তার তরফ থেকে পাই নাই, বাট ধারণা করি যে উনি ওনার সভাসদের সঙ্গে বসে এটা বলেছেন। আমার ব্যক্তিগত ধারণা, এই দাবিটা এসেছে প্রথমত বিএনপির তরফ থেকে যখন বলা হলো 2 জন উপদেষ্টার পদত্যাগ, যেটা ইশরাক হোসেন যমুনা ঘেরাও ফলে ওইখানে যে আলটিমেটাম দিয়েছিলেন, সেটার প্রেক্ষিতে এনসিপি, যেটাকে সরকার সমর্থিত দল ধারণা করা হয়, তারা আবার পাল্টা যখন 3 জনের পদত্যাগের দিল। ইশরাক হোসেন যেটা দিয়েছিলেন সেটা একটা রাজনৈতিক ইয়ের মধ্যে চলে যেত। ওটা একটা ওনার একটা দাবি ছিল, সেই দাবি ফুলফিল করার ক্ষেত্রে হয়তো বিএনপি সেটাকে সহজভাবে নিত। সরকার প্রধান, আমি বলি যে ডক্টর ইউনূস হয়তো তাদেরকে বুঝাতো যে তোমাদের নিরপেক্ষতার নিয়ে যে প্রশ্ন আসছে, তোমরা একসময় হয়তো একটা অবস্থানে ছিলে, এখন তো একটা নিরপেক্ষ সরকারের অধীনে তোমরা কাজ করছো, আমাদের তো নির্বাচন অনুষ্ঠান যখন করতে হবে তখন তো আমাদের নিরপেক্ষতা দরকার। তো তাদের যে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছিল, সে ক্ষেত্রে উনি যদি তাদেরকে পরামর্শ দিতেন, আমার মনে হয় এটা ঠিক হয়ে যেত, এখানে শেষ হয়ে যেত। এবং সেই পরামর্শ যে দেন নাই তাও বলবো না, কারণ পরামর্শ অনুযায়ী আমরা দেখছি যে তথ্য উপদেষ্টা তার অতীত কর্মকাণ্ড, বক্তব্য যদি কোনো ভুল হয়ে থাকে সেই জন্য কিন্তু ক্ষমা প্রার্থনা করেছেন ওনার পত্রিকায়। তাতে দেখা যাচ্ছে যে একটা উদ্দেশ্য ডক্টর ইউনূসের ছিল এবং উনি তাদেরকে বলেছেন যে এভাবে নয়। কিন্তু গণ্ডগোলটা হয়েছে আমার মনে হয় এনসিপি যখন 3 জনের পদত্যাগ দাবি করছে বা জোর করে পদত্যাগ করাবো বলে দাবি করছে, সেই 3 জনের একজন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আরেকজন সালাউদ্দিন সাহেব যিনি অর্থনীতি দেখছেন, আরেকজন আসিফ নজরুল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সালাউদ্দিন সাহেব কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদের উচ্চতা এমন জায়গায় যে ওনারা এখানে এই সরকারে থেকে ধন্য হয়ে যাওয়ার মতো লোক না, এবং তারাও নিশ্চয়ই ডক্টর ইউনূসকে বলেছেন আপনি যখন আমাদেরকে এনেছেন তাহলে আপনারই আশীর্বাদ পুষ্ট লোকজন আবার আমাদের পদত্যাগ দাবি করছে। সেই প্রেক্ষিতে ঘটনা তৈরি হয়েছে। বিএনপি আবার এর পরের দিন আরেকজন খলিলুর রহমানের পদত্যাগ দাবি করলো এবং রাইটলি পয়েন্ট আউট করলো তারা যে নিরাপত্তা বিশেষজ্ঞ, যিনি নিরাপত্তা না, কি বলছে, প্রধান উপদেষ্টা বিশেষ নিরাপত্তা, যে না উনি হচ্ছেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু বাংলাদেশে কখনো ছিল না এই পোস্টটা, এটা নতুন করে তৈরি করা হয়েছে। এর আগে আমাদের যেগুলো ছিল সেগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর সামরিক বিষয়ক পরামর্শক ছিল, যেটা তারেক সিদ্দিকী এবং আদার্স ছিল অন্যান্য সময়। এই প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদটা সৃষ্টি করা হয়েছে এখন, এবং এটা ইন্ডিয়াতেও আছে। অজিত দোভাল যে পোস্ট হোল্ড করে তার সাথে উনি মিটিং করেছে। বিশেষজ্ঞ আগে তো কোনোদিন নামই শুনিনি। সেটা সেই প্রশ্নে আসছি। উনি ফরেন মিনিস্ট্রির একজন কর্মকর্তা ছিলেন, বছরের পর বছর উনি বাইরে লিয়েনে ছিলেন। এর আগে 111 সরকার সময় যখন লতিফুর রহমান ছিলেন, তখন ওনার ভাইরা ভাই বা শ্যালক এই জাতীয় সম্পর্ক, সেই সূত্র ধরে উনি তার পিএস হয়েছিলেন। তারপর আবার পালিয়েছেন একটা ঘটনার প্রেক্ষিতে। সেই ঘটনাটা আমি বললাম না, সেটা একটা মার্ডার কেস ছিল, ওনার নৈতিক চরিত্র নিয়ে যেখানে প্রশ্ন তোলা হয়েছিল। সেই ব্যক্তি আবার আরেকজন সরকার পরিবর্তন হলো, এখানে আসলেন
এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেলেন, এবং উনি নিয়োগ পাওয়ার পর থেকে সেনাবাহিনীর সঙ্গে সরকারের দূরত্বটা আরো বেশি তৈরি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আনিস ভাই, আমি একটু বলি, সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা কিংবা তার প্রেস উইংয়ের পক্ষ থেকে সে ধরনের কোনো সুনির্দিষ্ট বার্তা আসেন তার পদত্যাগের বিষয়, কিন্তু আজকে তার একজন বিশেষ সহকারী ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বরত ফয়েজ আহমেদ তৈয়ব, তার স্ট্যাটাস তিনি একটি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে কিন্তু উনি স্পষ্ট বলেছেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। তার মানে আলোচনাটা ছিল, তার মানে হচ্ছে পদত্যাগ করবেন না মানে সোশ্যাল মিডিয়াতে যা আসছে, অন্যান্য জায়গা থেকে আসছে, সেই প্রেক্ষিতে উনি দিয়েছে। আপনি যে স্ট্যাটাসটার কথা বলছেন, ব্যক্তি সম্পর্কে বলছেন, ওনার সম্পর্কে আমিও কিন্তু মন্তব্য করেছি। আমি মন্তব্য করেছি ওনার পদটা দেখেন, বিশেষ সহকারী, আমাদের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আমরা বহুবার এখানে দেখেছি যে বিপ্লব বড়ুয়া সহ বহুজন এখানে ছিল। তারা কি কোনোদিন সেনাবাহিনী কি করবে না করবে নির্দেশ দিয়েছিল? আনিস ভাই, এই বিষয়ে আমি আসবো আপনার কাছে, এটা আমার আলোচনা থাকবে। আমি শেষ করে দিচ্ছি। উনার কত অডাসিটি, সেনাবাহিনী কি করবে সেই নির্দেশ দিচ্ছেন। শুধু তাই নয়, যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা নিজ দিয়ে লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ। এটা সরকার কখন ইনকিলাব জিন্দাবাদ কি সরকারের কোনো স্লোগান? আনিস ভাই, আমি আসবো এই বিষয়ে। আমি একটু ইলিয়াস ভাই, এই যে পদত্যাগের যে বিষয় কিংবা যে বিষয়টা বারবার ঘুরে ফিরে সামনে আসছে, এই পরিস্থিতি আসলে কেন তৈরি হলো? মানে এটা কি মানে বুঝতে পারলেন না, নাকি উনি বুঝেছিলেন তাকে বুঝতে দেওয়া হয়নি? মানে এই বিষয়গুলো কিন্তু আলোচনা এখন আসতেছে ঘুরে ফিরে। এটা মূল কারণ হচ্ছে, আমি যতটুকু বুঝি, সরকারের মধ্যে একটা অংশ আছে, সরকারের মধ্যে এবং তারা বাইরে, তারা বাংলাদেশের নির্বাচনটাকে যেভাবে যে কোনোভাবে পিছাতে চায়। মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা তো একটা সিভিল সরকার, কোনো দেশে, গণতান্ত্রিক দেশে সিভিল সরকারের কিছু মানুষ নির্বাচন পেছাতে চায়, সেনাবাহিনীকে বলতে হয় যথাসময়ে নির্বাচন করার জন্য। এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। আমরা তো এখন সেনাবাহিনীর বিরুদ্ধে ব্লেম দিচ্ছে, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্লেম দিচ্ছে। আমি তো এমন শুনেছি যে বিএনপি সহ বড় রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছেন, কিন্তু তিনি 3-4 দিন ধরে সময় দেননি। এই যে কালকে একটি নতুন গঠিত দল মনে হয় যেন পুরো দেশ দখল করে ফেলেছে তারা, তাদের অ্যাটিটিউডে মনে হয়। যেমন যে 3 জন উপদেষ্টার তারা নাম বলেছে, তাদের হাইট যদি 100 হয়, ওদের যে উপদেষ্টা তাদের হাইট 5ও কিন্তু নাই। ওরা দাবি করে যে আমরা দেশ মুক্ত করেছি। তোমাদের একদিনে, 36 দিনের আন্দোলনে দেশ মুক্ত হয় না। দেশ মুক্ত হচ্ছে বিএনপি, জামাত, অন্যান্য গণতন্ত্রপন্থী দল, এরা 15.5 বছর ধরে আন্দোলন করেছে, মামলা হামলা। ওদের তো অনেকে ছাত্রলীগের ভেতরে ছিল, এবং তখন দেখতাম শেখ মুজিব স্তুতি করে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে, নানা কিছু কবিতা পড়ছে। আবার দেখলাম আন্দোলনের পরে আবার মানে সবসময় একই আছে। এবং তখন দেখলাম যে ছাত্রলীগ করে কি বলে টিকে আছে, এখন 150 গাড়ি নিয়ে 200 গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারে যায়, বলে যে আমি জমিদারের নাতি। ইটস নট গুড কালচার। এবং আরেকটা উদাহরণ দিই, শেখ হাসিনা নিজে বলেছেন যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তার পিয়ন 15.5 বছরে 400 কোটি টাকা চুরি করেছে, হয়তো তার বেশিও হতে পারে। আর মাত্র 3 বা 4 মাস ছিল একজন এই উপদেষ্টার দরবারে, তিনি কিন্তু এর মধ্যেই দুদক অলরেডি বলেছে, আমি ফিগারটা বলে 392 কোটি টাকা বোধ হয়, হয়তো তারও বেশি। এগুলো কিসের লক্ষণ? একজন দরবেশ দেখলাম, তিনি নাকি সারা রাত সচিবালয়ে থাকেন এবং তার কাজই হচ্ছে তদবির করা, তাকেও কালকে দুদক ডেকেছিল। ইটস নট গুড সাইন। আমরা কিন্তু বারবার হতাশ হয়েছি। যেমন মুক্তিযুদ্ধের পরে আমাদের পূর্বসূরীরা চেয়েছিলেন দেশটা এখন সঠিক দিকে, কিন্তু প্রথমে আমার যে মুক্তিযুদ্ধের যে কারণে হয়েছে, গণতন্ত্রের প্রশ্নে মানুষ ভোটাধিকার করেছিল, কিন্তু সেই দলটিকে সেই গণতন্ত্রে হত্যা করা হলো আওয়ামী লীগের আমলে। তারপর কি দেখলাম, 90-এও আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সেই গণতন্ত্রের বিকাশ হয় না। আরেকটি জিনিস বলে আমি শেষ করি, সকল আন্দোলনের পরে, যেন 52 ভাষা আন্দোলন, ছাত্ররা করেছে আন্দোলন, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তারা কিন্তু আবার টেবিলে ফিরে গেছে। তারপর 69-এ গণঅভ্যুত্থান, তারা কিন্তু আবার টেবিলে ফিরে গেছে। 71-এর মহান মুক্তিযুদ্ধ, তারা কিন্তু আবার টেবিলে ফিরে গেছে, ছাত্ররা যারা অংশ নিচ্ছে। 90-এর গণ আন্দোলনের পরে তারাও কিন্তু টেবিলে ফিরে গেছে। আমাদের এই বন্ধুরা এবার যারা আন্দোলন করেছে, আমি তাদের শ্রদ্ধা জানাই, তাদের ভালোবাসি যে তারা একটা জগদ্দল পাথর সরিয়েছে সামনের সারিতে থেকে। তারা কিন্তু টেবিলে ফিরে যায়নি, তারা সচিবালয়মুখী হয়েছে। প্রত্যেক মন্ত্রণালয়ে তাদের লোক আছে, নিজেরাও কিছু পদ দখল করেছে। এইটা তো আমরা প্রত্যাশা করি না। ধন্যবাদ ইলিয়াস ভাই। এই যে টেবিলে ফিরে যায়নি তারা, এই বিষয়টা নিয়ে আমি একটু আনিস ভাই আপনার কাছে শুনবো। আসলে এই যে বিষয়গুলো এখন গভর্নমেন্টের যে বিশৃঙ্খলার বিষয় সামনে আসতেছে, এগুলো কি এর কারণ?
বিশৃঙ্খলা তো নানা সেক্টরে, কোনটা নিয়ে বলবো? একদম ওভারঅল যদি আমি সরকারের বিষয়টা নিয়ে আসি, পাশাপাশি আরেকটা বিষয় আমি আপনার সাথে আপনি যে জায়গাটা আপনাকে আমি থামিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে ফয়েজ আহমেদ তৈয়ব উনি যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে স্ট্যাটাসটা দিয়েছেন যে রাজনৈতিক সংলাপ ও সেনাবাহিনী নিরপেক্ষতার বিষয়ে কথা বলেছেন এবং সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়া কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্য সেনা প্রধানের জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেনি। এই যে সেনা বাহিনী এবং সরকারের মধ্যে দ্বন্দ্বের যে অনেকগুলো বিষয় চলে আসছে, আমি এটা দিয়ে শুরু করি। উনি বলছেন যে সেনাবাহিনী রাজনৈতিক বক্তব্য দিতে পারে না, কারেক্ট। সেনাবাহিনী একটা দেশের বাহিনী, ওনারা কেন রাজনৈতিক বক্তৃতা দেবে? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা আমরা যদি দেখি 5ই আগস্ট সেনাবাহিনী কি করেছে? সেনাবাহিনী সেদিন রাজনীতিতে নাক গলায় নাই, সেদিন রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা বৈঠক করে নাই, করেছে। কিন্তু এখন যে অভিযোগ, আপনার সর্বশেষ যে সেনাবাহিনীর প্রধান যে বক্তৃতা দিলেন তার সদস্যদের উদ্দেশ্যে, সেটাকে বলা হচ্ছে রাজনৈতিক। আমি তো মনে করি না এটা রাজনৈতিক বক্তৃতা। কেন মনে করি না? কারণ সেনাপ্রধান কোনো রাজনৈতিক বক্তৃতা তো এখানে দেন নাই। তিনি জনতার উদ্দেশ্যে কোনো জনসভা কিংবা প্রেস ব্রিফিংয়ে অংশ নেন নাই। তিনি কোথায় অংশ নিয়েছেন? উনি তার অফিসারদের সঙ্গে মত বিনিময় আমি করতেই পারি এবং করব। আমরা রাজ্যের অবস্থা কি, দেশের অবস্থা কি, রাজনৈতিক পরিস্থিতি কি, আমাদের সামনে কি পদক্ষেপ নিতে হবে, কি করতে হবে, সার্বভৌমত্বর কি পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সেই কথা বলতে গিয়ে আমার সার্বভৌমত্বর যখন হুমকির সম্মুখীন হয়, যে বিষয়গুলো সেগুলো আসবে, সেখানে সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হওয়ার প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক, সেখানে প্রশ্ন এসেছে করিডোর দেওয়া নিয়ে, সেখানে প্রশ্ন এসেছে চিটাগং বন্দর দেওয়া নিয়ে, তাহলে সেখানে প্রশ্ন এসেছে মব লিঞ্চিং নিয়ে। এগুলো কি দরকারি বিষয় না? না, আমি আপনাকে শেষ করে দিচ্ছি। এরপরে আসছে নির্বাচন নিয়ে পুরো জাতি আকাঙ্ক্ষা করছে, যেটা ইলিয়াস খান বললেন যে একটা তারিখ দেওয়া। নির্বাচন কোন দিন হবে? যেদিনই হোক, একটা তারিখ তো দিতে হবে। তারিখ থাকবে, একটা গোলমার্ক থাকবে, তারা সেই প্রস্তুতি নেবে। আপনিও প্রস্তুতি নেন, আপনার বাহিনীকে প্রস্তুত করেন, নির্বাচন কমিশনকে প্রস্তুত করেন, রাজনৈতিক দলগুলোকে প্রস্তুত করেন। আমি নির্বাচন করব, আমারও তো প্রস্তুতির দরকার আছে। তাহলে সেনাবাহিনী প্রধান যদি বলে থাকেন যে নতুন বছরে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হবে, আমরা এটা চাই, এবং যেই সমস্ত বিষয়গুলো ক্রিটিক্যাল, যে বিষয়গুলো, সেটা একটা নির্বাচিত সরকারের হাতে থাকুক, নির্বাচিত সরকার করুক। বড় যে সিদ্ধান্তগুলো সেগুলো নির্বাচিত সরকার নেবে, এটাই স্বাভাবিক। এটাই এবং উনি আবার এটাও বলেছেন এখন যে ডিসিশনগুলো হচ্ছে সেগুলো রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে নিক। এখানে কি বলা হয়েছে সেনাবাহিনীর অংশগ্রহণ সেনাবাহিনীকে জানাইতে হবে? এগুলো তো কিছুই নাই। তাহলে উনার বক্তব্য কিভাবে এটা রাজনীতি হলো? সবচেয়ে বড় যে বিষয়ে আমরা কথা বলছি না, সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে এই প্রথমবারের মতো বাংলাদেশে, আমি বলবো, আমি জানি না ইলিয়াস পর্যবেক্ষণ করছে কিনা, বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে দেশের বাইরে থেকে ইউটিউবাররা নানাভাবে হেনস্থা করে বক্তব্য দিচ্ছে, একেবারে যাচ্ছে তাই ভাষায়। রাষ্ট্র এখানে কি করছে? রাষ্ট্রের কোনো পদক্ষেপ আছে? রাষ্ট্র কি কাউকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? আমাদের সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে এটা নেওয়া যাবে না। বরং এখানে তো প্রশ্ন আসছে যে রাষ্ট্র কি তাহলে সেনাবাহিনীর প্রধানকে বদলাতে চায়? বদলাতে হলে কি ইউটিউবারদের দিয়ে বদলাতে হবে, নাকি তাকে পার্সোনালি বলবে? এইগুলো তো কোশ্চেন দেখা দিচ্ছে। তাহলে আমরা আমাদের জাতীয় ঐক্যের যে প্রতীক সেনাবাহিনী বারবার প্রমাণ দিয়েছে, সর্বশেষ 5 আগস্টে দিয়েছে। তাহলে তাকে কেন আমরা লুক ডাউন করতে যাব? এবং এগুলো যদি কথা বলা হয় তাহলে বলবো যে আপনি সেনাবাহিনীর পক্ষে বলছেন। সেনাবাহিনীর বিপক্ষে বলারও কি আছে এখানে? আনিস ভাই, আমি আসবো আপনার কাছে। ইলিয়াস ভাই, আনিস ভাই যে বিষয়টা শেষ করলেন, যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি সেনাবাহিনীর উপর বারবার কথা বলার পরে, এবং 626 জনের তালিকা নিয়ে বিভিন্ন কথাবার্তা, যে বিষয়গুলো নানা অপপ্রচার চলেছে। আজকে তো তালিকাটা নিশ্চয়ই আমরা সবাই দেখেছি, এবং এই তালিকা কিন্তু আগে একবার বেরিয়েছিল। তারা বলেছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছিল। তাহলে এখানে আরেকটা কোশ্চেন আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এটা ডিসক্লোজ করেনি? এতদিন কেন করেনি? হ্যাঁ, আমরা দেখেছি, এবং এখানে দেখেছেন তারা বলেছে যে মানবিক কারণে আশ্রয় দিয়েছি আমরা, এবং এদের তো আবার বিশাল অংশ আবার চাকরিতে ফিরে গেছে কিন্তু এই সরকারের আমলেই। সুতরাং এটা নিয়ে সেনাবাহিনীকে দোষ দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই, বরং তারা দায়িত্ব পালন করেছে। কারণ 5ই আগস্টের পরে কিন্তু, বা 5ই আগস্ট কিন্তু মানুষ ক্ষুব্ধ ছিল। যেসব কনস্টেবল গিয়ে আশ্রয় নিয়েছেন তারা অনেকে নির্দোষ হতে পারে, হয়তো তারা ঘটনার শিকার, তার বস বা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের নির্দেশে তাদেরকে অনেক কিছু করতে হয়েছে, অথবা হয় না। যেমন
থানায় আক্রমণ হয়েছে, থানায় যদি 50 জন পুলিশ থাকে বা পুলিশ কর্মকর্তা মিলে থাকে, সবাই তো আর অপরাধ করেনি, কিন্তু অনেক থানা জ্বালিয়েও দেওয়া হয়েছে। মানুষের মধ্যে ক্ষোভ ছিল, কারণ পুলিশ অনেক অত্যাচার নির্যাতন করেছে। তারপরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা গিয়ে আশ্রয় নিয়েছে, 5 জন বিচারপতি আশ্রয় নিয়েছে, ইনক্লুডিং, যদিও এগুলো তারা মানবিক কারণ আশ্রয় দিয়েছে আমি মনে করি। এবং যাদের বিরুদ্ধে মামলা ছিল, তাদের মাত্র 5 জনের বিরুদ্ধে বোধহয় মামলা ছিল, তাদেরকে কিন্তু সেনাবাহিনী ছাড়েনি, তাদেরকে কিন্তু ফেরত দিয়েছে। এবং এই যারা আশ্রয় নিয়েছে, এরা একদম দূর থেকে গিয়ে আশ্রয় নিয়েছে তা না। ধরুন সেনানিবাসের পাশে যেসব পুলিশ স্টেশন বা অন্যান্য অফিস ছিল, মূলত তারা গিয়ে আশ্রয় নিয়েছে। সুতরাং এটি নিয়ে সেনাবাহিনীকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার, আমি ভিউ বাড়ানোর জন্য সেনাবাহিনীর সঙ্গে যা ইচ্ছে তাই বললাম। আপনি একটি উদাহরণ, ওই দিন তো বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু মিছিল দিয়েছে যারা আন্দোলন ছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, কিন্তু সেনাবাহিনী কি কোনো অ্যাক্ট করেছে? তারা কি কোনো ক্ষমতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নেওয়ার চেষ্টা করেছে? তারা তো করেনি। সুতরাং এগুলো আসলে দেশে এক ধরনের অরাজক পরিস্থিতি। মূল টার্গেট হচ্ছে নির্বাচনটি সময় মতো দেবে না। আপনার অনুষ্ঠানে যে নামটি যে কথা বলতে চাই, আমি একটি কথাই শুধু বলতে চাই, এই যে নৈরাজ্য চলছে দেশে, নানা কিছু চলছে, অনেক ঘটনা আছে। যেমন ধরুন তিতুমির কলেজের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে। একটা জেনারেশনের মেন্টাল মেকআপটা এমনভাবে করা হচ্ছে যে আমি মব সৃষ্টি করে আমি রাস্তা দখল করে আই ক্যান ডু এনিথিং। 5 দিন পুরো ঢাকা কলাপস করেছে। ঢাকায় 25% রাস্তা থাকা ঠিক আধুনিক নগরীতে আছে 7%। এই 7%-এর 2/3 3/4 এগুলো দখল করে রেখেছে। এই যে চটপটির দোকান, ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে, আপনি চলাচল করতে পারবেন না, ফল বিক্রি করছে, সিগারেটের দোকান, সেই নগরী 5 দিন দখল করে রেখেছে। আমার দেখুন যে তিনি আমার ঘনিষ্ঠ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে চাপ প্রয়োগ করেছে যে অটো পাস দিতে হবে। এই যে মেন্টাল মেকআপটা তৈরি করা হয়েছে, এই যে জগন্নাথ আন্দোলন হয়েছে, তুমি তো জেনে ভর্তি হয়েছো যেটা আবাসিক বিশ্ববিদ্যালয় না, তাই না? আপনি তো জেনে ভর্তি হচ্ছেন, আপনি 70% আবাসিক ভাতা চান, এটা তো ঠিক না। কিন্তু এগুলো কিন্তু ধরুন এই 5 তারিখের পরে কিন্তু প্রায়, আমি ওই দিন ফিগারটা দেখলাম, ভুলে গেছি, 850 না কয়টা আন্দোলন হয়েছে। এবং আন্দোলন হলেই রাস্তা বন্ধ করতে হবে, যেন শাহবাগ বন্ধ করে। এবং প্রধান উপদেষ্টার বাড়ির সবচেয়ে সেন্সিটিভ জায়গা, বাংলার সবচেয়ে সিকিউর জায়গা, সেখানে ওয়াল পর্যন্ত শয়ে শয়ে ছেলে চলে যায়। এবং এই ছেলেদের মধ্যে পার্থক্য হচ্ছে, এক গ্রুপের সঙ্গে এক ধরনের আচরণ, আর এক গ্রুপের সঙ্গে আর এক ধরনের আচরণ। ভেরি আনফরচুনেট। ঠিক আছে, আমি শেষ করি যে এগুলো যদি নিয়ন্ত্রণে রাখতে হয়, একটি নির্বাচিত সরকার ছাড়া, রাজনৈতিক শক্তি ছাড়া এটি কোনোভাবেই সম্ভব না। ধন্যবাদ। আমরা আলোচনা আবারও ফিরবো। দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আনিস ভাই, আমরা অনেক বিষয় আলোচনা করছিলাম। এর মধ্যে বিএনপির এখন যে আলটিমেটাম, এখন এটা মনে কঠিন হচ্ছে আরও, ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন, শক্ত অবস্থানে তারা কোন দিকে যাবে, কি করবে? ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়া এটা তো কঠিন কোনো বিষয় না, কারণ এই সরকারের বৈধতা দেওয়া হয়েছে কি জন্য? এই সরকারের কিন্তু বাংলাদেশের সংবিধান কোনোভাবে এই ধরনের কোনো সরকারকে স্বীকৃত না। সেনাবাহিনী ব্যাক হোক না হোক, কোনোভাবেই না। কিন্তু ডক্টর ইউনূস যেদিন শপথ নেবেন, সেই রাতে আমাদের অফিস, উচ্চ আদালত, সব রয় একসঙ্গে বসে, সব বিচারপতিরা বসে সিদ্ধান্ত দিলেন যে এটা যদিও সংবিধানে নাই, কিন্তু দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে নিয়মিত কাজগুলো সারার জন্য, দৈনন্দিন কাজ সারার জন্য আমরা এই সরকারকে অনুমোদন দিচ্ছি। তারা অনুমোদন দিচ্ছে। এখন দৈনন্দিন কাজের মধ্যে কি আছে? প্রথম কাজ তো নির্বাচন, পরবর্তী কাজ আপনারা বলছেন সংস্কার, তারপর বলছেন বিচার। সংস্কারের আপনারা যে পদক্ষেপগুলো নিয়েছেন, যতগুলো 10-12টা যে কমিটি করেছেন, তারা রিপোর্ট দিয়ে দিয়েছে। এখন সেখান থেকে বাস্তবায়ন করেন। এখন আপনি যদি বলেন যে না, এগুলো বাস্তবায়ন হয় নাই, তো কোন কালে বাস্তবায়ন হবে? সেতদিন পর্যন্ত নিচে আপনি থাকতে পারবেন না, তাই না? এখন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে 300 মামলা করেছেন। ওই 300 মামলা যদি বিচার হইতে হয়, তাহলে তো 3000 বছর লাগতে পারে, যদি আপনি রিয়েল চালান, বিচার চালান যে আইলো ফাঁসি দিলেন, তাহলে তো হয়ে যাবে। আপনার ডক্টর ইউনূসের এই 2 মাসের মধ্যে সেটা উনি পারবেন। তো তাহলে সংস্কার এবং বিচার, এই দুইটা হচ্ছে যে দীর্ঘ প্রক্রিয়া। আপনি
প্রসেস শুরু করে দেবেন। আনিস ভাই, আজকেও সৈয়দ রিজওয়ানা হাসান উনি কিন্তু এই কথাটা বলে গেছেন যে আমরা শুধু নির্বাচন করার জন্য আসি নাই, এখানে সংস্কার এবং বিচারের আমি বিষয় ওনার নিয়ে কথা এসেছি। বলছি যে নির্বাচন, সংস্কার এবং এটা কি বললেন, বিচার আমরা তো না করছি না, কিন্তু এটা তো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনি শুরু করেন, আপনি সংস্কার শুরু করেছেন, তো আপনি সংস্কার শুরু করেছেন, সংস্কার নির্বাচিত সরকার এসে বাকি কাজগুলো করবে। তা আপনি এই জিনিসগুলোকে হাইলাইট করেন, ভোটারদের কাছে বলেন, এবং যারা এগুলো পূরণ করবে না, প্রতিশ্রুতি দেবে না, আমরা তাদেরকে ভোট দেব না, জনগণ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে না। এবং বিচার প্রক্রিয়া আপনি শুরু করেন, বিচারালয়কে একটা নিরপেক্ষ করেন। এখনকার যে বিচারালয় যেভাবে চলছে, নিরপেক্ষতা নিয়ে তো এখানে প্রশ্ন দেখা দিচ্ছেই। বিচারের আপনি যদি খেয়াল করে থাকেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে কি অজুহাত হিসেবে কি ছিল? কারণ যারা সাক্ষী দেবে, সাক্ষীদের নিরাপত্তা অনেক বড় বিষয়। এখন তো সাক্ষীকে যার বিচার করবে তারই কোনো নিরাপত্তা নাই, সে তো আদালতে যেতে পারছে না, ডিম মারতেছে, ফিরাচ্ছে, যা তা করছে, সে তো আদালতে আসতে পারছে না। তো যে দেশের বিচারে যাকে আপনি ফাঁসি দেবেন বলে মনস্থির করে রেখেছেন, সে আদালতেই যেতে পারছে না, কারণ তাকে বিচারক, ওই বিচারালয়, সরকার ওই নিরাপত্তা দিতে পারছে না। আপনি এখানে যাদের দরকার, মানে যারা সাফাই সাক্ষী দেবে বা সাক্ষী দেবে, তাদের নিরাপত্তাটা দেখেছেন, অবশ্যই তাদের নিরাপত্তা দেখতে হবে, দুইটাই দেখতে হবে। তো এই অবস্থায় বিচার কোথায় যাবে আপনি চিন্তা করে দেখেন, সংস্কার কোথায় যাবে? তো তাহলে কি নির্বাচনও ততদিন পিছিয়ে যাবে? না, তা তো না। নির্বাচন তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে, এবং সেটা যদি ডিসেম্বরের মধ্যে হয়ে থাকে, ডিসেম্বর আবহাওয়ার অনুকূলে, তাহলে সমস্যা কোথায়? এটা তো কেউ আপত্তি করছে না। ধন্যবাদ আনিস ভাই। ইলিয়াস ভাই, এই যে ইলেকশনের এখন একটা আলটিমেটাম, এটা যে বিষয়টা আগে থেকেই ছিল বিএনপি যে ডিসেম্বরের মধ্যে, এখন তারা শক্ত অবস্থানে যাচ্ছে, তাদের ভয়েস রেজ হচ্ছে, কিন্তু সরকার পদে আজকেও বলা হয়েছে যে ইলেকশন ডিসেম্বর টু জুন এর মধ্যে হবে। এই যে বাগবিতণ্ডা কিংবা যে বিষয়গুলো সামনে আসতেছে, এতে করে কি হবে সামনে? আসলে শুনুন, দেখুন, এই যে এবারে যারা আন্দোলন করেছে বিশেষ করে, এবং যারা গত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত বেশি হয়েছে, বিএনপি এবং জামাত, তারা যে সময় দিয়েছে বা বলেছে, যে বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে, জামাত বলেছে যে নেক্সট রোজার আগে, মানে ফেব্রুয়ারি, তাতে 2 মাস বা 2.5 মাস পার্থক্য। সুতরাং আলোচনা, ধরুন তারা জুন পর্যন্ত বলেছে, কিন্তু ফেব্রুয়ারির পরে কিন্তু নির্বাচন করার সময় নেই আপনার, কারণ এরপর রোজা আছে, রোজার আগে পরে মিলে বর্ষা আছে, প্রায় 2 মাস। হ্যাঁ, সুতরাং নির্বাচন দিতে হলে এই সময় দিতে হবে। কারণ আমাদের মনে আছে, আনিস ভাই ছিলেন, এই এরশাদ বিরোধী আন্দোলন আমরা করেছি, এরশাদ কিন্তু 9.5 বছর ক্ষমতায় ছিলেন, এবং তার আমলেও ব্যাপক অনিয়ম, দুর্নীতি, হয়তো শেখ হাসিনার মতো হয় নাই, কিন্তু তার পতনের মাত্র 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন হয়েছিল। এবার বিরাট নানা কিছু সংস্কার, আমি একজন এই দেশের সাধারণ নাগরিক, সংস্কার এখন পর্যন্ত আমার কিছু স্পর্শ করে নাই যে এই সংস্কারটি হয়েছে, বাট আমি তো কিছু দেখছি না। কি এটা, কি হোয়াট ইজ দ্য রেজাল্ট? আমি একটা যোগ করছি, এই যে সংস্কারের কথা বলছো, এর সাথে আমার একটা উদাহরণ দিল, ওই যে 3 মাস, ওই 3 মাসেই তো সংস্কার হয়েছে। প্রথম কি সংস্কার হয়েছে জানেন? কালো আইন বাতিল করা, এই যে সংবাদপত্র বন্ধ করা, এটা শাহাবুদ্দিন করে গেছে, ওই 3 মাসে করে গেছে। আপনি এই এতদিন যে সংস্কার করছেন, কোনটা করেছেন? কোন ঘটনাটা ঘটেছে? তো ইলেকশন দিতে হবে। আর এটিচিউড আপনি দেখুন, এই যে ইশরাক সাহেব, তাকে কোর্ট রায় দিচ্ছে, গেজেট প্রকাশ করেছে, তারপরে কত উদ্ধত্ত, এটা মানুষ বোঝে, মামলা করিয়ে তাকে যাতে ঝুলানো যায়, বিভিন্ন উপদেষ্টার, এবং এখানে যিনি উপদেষ্টা হচ্ছেন, আমি প্রশ্ন তুলে গেলাম, সবচেয়ে দলের ইম্পর্টেন্ট ব্যক্তি হয় স্থানীয় সরকার উপদেষ্টা, যে কোনো দলের সাধারণ সম্পাদক সাধারণত। তিনি কোন যোগ্যতায় এত বড় জায়গা নিলেন, এবং নেয়ার পরে তার এপিএস না পিএস ছিল, সে 100 কোটি টাকার দুর্নীতি হলে, এসব প্রশ্ন তো মানুষ তুলবে। ইভেন এমন তো অনেকে, 400 কোটি টাকা, এই 3 মাসে 400 কোটি টাকা হাসিনা, তাহলে হাসিনাকে সরিয়ে লাভ কি হলো আমাদের? হাসিনার পিয়ন 4.5 বছরে, 15.5 বছরে 400 কোটি টাকা তার হিসাব অনুযায়ী, আর ওনার 3 মাসে 400 কোটি টাকা দুর্নীতি করেছে। আমি একটু এই বিষয়ে, আনিস ভাই শুরুটা আনিস ভাই করেছিলেন, তো আমি আসতাম ঘুরে ফিরে, যেহেতু আপনি তুললেন ভালো হলো। আনিস ভাই, ইশরাক হোসেনকে কোর্টের আদেশের পরও তার সেই জায়গা প্রাপ্য, তাকে মেয়র হিসেবে না দেয়, এতে কি সরকারের কি এই জায়গাটা, বাধাটা কি আসলে? দেখেন, আমি আইনগত বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। পার্সোনালি আমি ইশরাককে একজন জনপ্রিয় নেতা মনে করি। উনাকে জনগণ রায় দিয়েছে,
ওনাকে দিতে চেয়েছে, আবার এখন উনি হয়েছেন। যেহেতু আদালত কর্তৃক এটা মীমাংসিত, আমরা এই বিষয়ে যাব না। আমার মনে হয় না যে এটা নিয়ে আর কথা বলার দরকার আছে। আমরা তো বরং তারকে শুভকামনা করি, সামনে হয়তো তার 2-4 দিনের মধ্যে তো বাধা কেটে গেছে, এখন শপথ নেবে। যেটা আমার কথা বলার আছে সেটা হচ্ছে যে এই স্থানীয় উপদেষ্টা যিনি, উনি কিন্তু এমন একটা, ও ভালো বলছে যে এটা কিন্তু মহাসচিবদের দিয়ে দেওয়া হয় এই সমস্ত পোস্ট। ওনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রথমে উনি উত্তরের যে প্রশাসক নিয়োগ দিয়েছেন সেখানে উনি আন্ডার টেবিল ডিল করেছেন। এখানে হয়তো কাউকে প্রশাসক দেওয়ার ওনার নিয়ত থাকতে পারে। সারা বাংলাদেশে প্রশাসক আছে, সেটা কি তাহলে ওনার সাথে হয়তো কোনো কি আছে আমি জানি না, বা উনি এখানে এটাকে চেঞ্জ করে আরেকজনও দিতে পারেন, কি করবেন আমি জানি না। সারা দেশে যে সমস্ত অবস্থা এবং যেখানে টাকা কামানোর খুবই সহজ উপায়, এবং এলজিইডি যেটা ওদের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মানে কুখ্যাত ডিপার্টমেন্ট, যেখান থেকে টাকা, ইঞ্জিনিয়ারদের টাকা না দেওয়া ছাড়া কোনো কিছুই চলে না। তো এইরকম একটা জায়গায় এরকম একটা ছাত্রনেতাকে দিয়ে দেওয়ার কি উদ্দেশ্য আছে? এটাতে আরো একটা জিনিস আছে যে আপনি যদি এই পদে থাকেন, আপনার দলের বিভিন্ন জায়গায় রাজনৈতিক উদ্দেশ্যে আপনি কিছু প্রকল্প নিতে পারেন, কালভার্ট করতে পারেন, তারপরে বিভিন্ন প্রজেক্ট নিতে পারেন। আর্থিক যে সুবিধা, সেই সুবিধা তো আছে, কিন্তু আপনি নির্বাচনেও ম্যানিপুলেশন করতে পারেন এগুলো দিয়ে। আমরা তোমাদেরকে এখানে করে দিচ্ছি, খাল করে দিচ্ছি, এখানে ওই মসজিদ জন্য এই দিচ্ছি, সেই দিচ্ছি। যেটা এই ভদ্রলোকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মুরাদনগরে, উনি ওইখানে অনেক প্রজেক্ট দিচ্ছেন তার নিজের এলাকা দিচ্ছেন। তার বাবার জন্য সে লাইসেন্স করার বিষয়ে মাফও চেয়েছেন, তার সেটা হয়তো ভুল হয়েছে, যাক হয়ে গেছে। আমি একটু ইলিয়াস ভাই, এতে করে মানে এই সরকার, এখন যে সরকার, এই মানে তাদের গেইন করার কি আছে এই জায়গায়? আজকে তাদের গেইন আমি একটু স্পষ্ট করে বলি। একটি গোষ্ঠী, বা আমি নাম ধরে এনসিপি মনে করছে আমরা দেশে খুব বাংলাদেশের জনপ্রিয়, আমাদের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, যত সময় যাবে আমরা শক্তি সঞ্চয় করতে পারবো, বিভিন্ন জায়গায় কমিটি করতে পারবো। বাট কোনো আসনে কত ভোট আছে এই বাংলাদেশের মানুষ জানে। আমার মনে হচ্ছে এই কারণে তারা সময় ক্ষেপণ করার চেষ্টা করছে। এবং এখন যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আছে, অনেকে বলেন যে তাদের উপর একটা প্রভাব আছে, এবং তিনি তো বলেছেন যে এরাই আমাদের ক্ষমতায় এনেছে। সুতরাং এই সময় ক্ষেপণের চেষ্টা চলছে, এবং যে দলগুলো বাংলাদেশে কোনোদিন ক্ষমতায় আসবে না, তারা নানা কেওয়াস সৃষ্টি করে নির্বাচনটি পেছানোর কথা এখন বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে। মানে এবং থ্রেটের ধরন দেখবেন, কথা বলার ধরন, মনে হয় যে আমি যা বলবো তাই করতে হবে। এটা তো একটা ফেসিস্ট আচরণ। এক ফেসিস্টে বিদায় করে কি আমরা আর এক ফেসিস্ট আনতে যাব? না, আমি ইলিয়াসের সাথে একটু দ্বিমত করছি। দল হিসাবে তাদেরকে আমি অত আন্ডারমাইন করতে চাই না। তারা একটা ইয়াং জেনারেশন আসছে, নতুন একটা বার্তা নিয়ে তারা জনগণের কাছে যাক। আমাদের যে দ্বিদলীয় রাজনীতি ছিল সেখানে একদল তো ব্যান করে রাখছে, সেই প্রেক্ষিতে তারা জনগণের কাছে যায়, যদি ম্যান্ডেট অর্জন করে অসুবিধা তো কিছু নাই। সেই জায়গায় হচ্ছে তাদেরকে সততার পরিচয় দিতে হবে, সেই জায়গায় তাদের মুক্তিযুদ্ধকে আফল করতে হবে, সেই জায়গায় তাদেরকে অন্যদেরকে মানে লুকডাউন করার দরকার নেই। এবং যেই ইলেকশনের কথা বলা হচ্ছে যে তারা হয়তো ইলেকশন পিছিয়ে দিতে তারাও আগ্রহী, আমি পার্সোনালি তাদের অনেকজনের সাথে আলাপ করেছি, না তারাও চায় না। তারাও সরকার যে ডেডলাইন দিয়েছে তার মধ্যে যদি ইলেকশন হয় তাদের আপত্তি নাই। তাদের যে বড় এখন যে দাবিটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এটা তো আমি মনে করি না যে তারা দল হিসাবে যদি এই দাবি করে থাকে সেটা অন্যায় কোনো দাবি করেছে। কারণ আপনি যদি জেনারেল ইলেকশন করতে পারেন, স্থানীয় সরকার কেন নয় ক্যাটেগরির আন্ডারে এখানে হোক, এখানে নির্দলীয় একটা সরকারের অধীনে যদি এই নির্বাচন হয়, কারণ জনগণ তো সেবা পায় সবচেয়ে বেশি করে কার কাছ থেকে? এই স্থানীয় প্রশাসন থেকে। স্থানীয় প্রশাসন যদি আমার দোরগোড়ায় থাকে, ওখানে যদি ভালো লোকেরা নির্বাচিত হয়, তা আমরা কেন নয় একটা সুষ্ঠু এবং আমি একটা সেকেন্ড শেষ করে দিয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনটা কিন্তু আরেকটা চ্যালেঞ্জ এই সরকারের জন্য, তার সক্ষমতা যাচাইয়ের জন্য, সে কি আসলে জাতীয় নির্বাচন করতে পারবে কিনা, কিংবা এখানে যে ভুল ত্রুটি আছে সেটা ওরা সংশোধন করতে পারবে। অনেকে বলছে যে এইটা এত সময় কোথায়, না এত সময় আছে, 1 মাসের মধ্যে সমস্ত ইলেকশন করে দেওয়া যায়, এটা কোনো ব্যাপারই না। ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে আমার প্রশ্ন করা ছিল, তারপরও যেহেতু একদম শেষ দিকে আর হচ্ছে, আপনার দুজনকে ধন্যবাদ বাংলা ভিশন আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।